রবার্ট ফ্রস্টের ডেজার্ট প্লেসেস এটা কিন্তু শুধু একটা কবিতা না, তাই না? এটা আসলে আমাদের নিজেদের ভেতরের যে শূন্যতা তারই একটা আয়না। চলুন আজ আমরা এই কবিতাটা নিয়ে একটু গভীরে যাই। দেখব কিভাবে বরফে ঢাকা একটা খুব সাধারণ দৃশ্য আমাদের একদম ভেতরটা নাড়িয়ে দিতে পারে, আমাদের অস্তিত্বের সবচেয়ে গভীর একাকিত্বের সামনে দাঁড় করিয়ে দেয়। আচ্ছা, সবকিছু শুরু করার আগে একটা প্রশ্ন করি। যদি বলি সবচেয়ে একাকী একটা জায়গার কথা ভাবতে, তাহলে মাথায় কি আসে? কোনো মরুভূমি নাকি গভীর সমুদ্র? এই প্রশ্নটা কিন্তু খুব জরুরি, কারণ এটাই আমাদের কবিতার একেবারে ভেতরে ঢোকার চাবিকাঠি। তো কবিতার আলোচনাটা আমরা ঠিক সেভাবেই শুরু করব, যেভাবে কবিতাটা এগোয়, মানে বাইরে থেকে ভেতরের দিকে। একদম প্রথমে আমরা দেখব ফ্রস্ট কি দারুণ একটা ছবি এঁকেছেন, একটা মাঠ সাদা বরফে ঢাকা। আর তারপর দেখব কিভাবে এই দৃশ্যটা আস্তে আস্তে কবির মনের গভীরে একটা অন্যরকম অনুভূতির জন্ম দিচ্ছে। কবিতার একেবারে ভেতরে ঢোকার আগে চলেনের গঠনটা একটু ঝালিয়ে নিই। দেখুন, ফ্রস্ট কিন্তু খুব সাধারণ একটা কাঠামো ব্যবহার করেছেন, এ ছন্দে লেখা। এই যে ছন্দের একটা পুনরাবৃত্তি আর তার সাথে আয়াম্বিক পেন্টামিটারের ধীর, প্রায় হার্টবিটের মতো একটা গতি, এই দুটো মিলে কবিতার বিষণ্ণ শান্ত ভাবটাকে আরও অনেক বেশি গভীর করে তুলেছে। মনে হয় যেন প্রত্যেকটা লাইনের শেষে একটা দীর্ঘশ্বাস আটকে আছে। কবিতাটা শুরুই হচ্ছে এই লাইনটা দিয়ে, স্নো ফলিং অ্যান্ড নাইট ফলিং ফাস্ট। ওহ ফাস্ট! একবার চোখ বন্ধ করে ভাবুন তো দৃশ্যটা। বরফ পড়ছে আর তার সাথে সাথে ঝুপ করে রাত নেমে আসছে, খুব দ্রুত। এই একটা লাইনেই কিন্তু ফ্রস্ট পুরো কবিতার জন্য একটা শীতল, চুপচাপ, একাকী পরিবেশ তৈরি করে দিয়েছেন। এখানেই কবিতার সুরটা বাধা হয়ে গেল। তো দৃশ্যটা কিন্তু খুবই সাদামাটা। আমাদের বক্তা একটা মাঠের দিকে তাকিয়ে আছেন আর দেখছেন সেটা আস্তে আস্তে বরফের চাদরে ঢাকা পড়ে যাচ্ছে। কিন্তু খেয়াল করার মতো বিষয় হল স্পিডটা। বরফ আর অন্ধকার দুটোই কিন্তু খুব খুব দ্রুত নেমে আসছে। আর এই বরফের চাদরটা সবকিছু ঢেকে ফেলার ঠিক আগ মুহূর্তে কি দেখা যাচ্ছে? জীবনের শেষ চিহ্ন বলতে গেলে কিছু শুকনো আগাছা আর মাঠে পড়ে থাকা ফসলের গোড়া। এই দৃশ্যটা কেমন যেন একটা বিদায় বেলার মতো, তাই না? যেখানে প্রকৃতি একটু একটু করে একদম নীরব আর প্রাণহীন হয়ে যাচ্ছে। বরফটাকে এখানে একটা সাদা ক্যানভাসের মতো ভাবা যায়, যেটা পৃথিবীর সব দাগ, সব চিহ্ন মুছে দিচ্ছে। এই যে মসৃণ সাদা একটা চাদর, এটা এক অদ্ভুত শূন্যতা তৈরি করছে। সবকিছু কেমন যেন থেমে গেছে, নিস্তব্ধ, কোনো প্রাণ নেই। বেশ, তো এতক্ষণ আমরা বাইরের দৃশ্যটা দেখলাম। এখন আমরা দেখব কিভাবে এই দৃশ্যটা আস্তে আস্তে বক্তার মনে ঝাঁপ ফেলতে শুরু করে, কিভাবে বাইরের এই শূন্য প্রকৃতিটা তার নিজের ভেতরের অনুভূতির একটা আয়না হয়ে ওঠে। বাইরের এই ফাঁকা সাদা দৃশ্যটা দেখতে দেখতে বক্তার নিজের ভেতরটাও কেমন যেন ফাঁকা হয়ে আসছে। উনি নিজেকে খুব শক্তিহীন ভাবতে শুরু করেন। মনে হচ্ছে উনি আর আলাদা কেউ নন, বরং এই বিশাল একা প্রকৃতিরই একটা অংশ হয়ে গেছেন। আর এর পরেই আসে কবিতার সেই অসাধারণ লাইনটা, দ্য লোনলিনেস ইনক্লুডস মি আনঅ্যাওয়ার্স, মানে একাকিত্ব আমাকে নিজের অজান্তেই তার ভেতরে টেনে নিয়েছে। খেয়াল করে দেখুন, বক্তা কিন্তু এখানে আর শুধু বাইরের দৃশ্য দেখছেন না, উনি নিজেই এখন সেই একাকিত্বের একটা অংশ হয়ে গেছেন। মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এই যে একাকিত্ব, এটা কিন্তু কোনো ভেবেচিন্তে নেয়ার সিদ্ধান্ত না। এটা নিঃশব্দে অলক্ষ্যে এসে বক্তার মনটাকে পুরোপুরি গ্রাস করে ফেলেছে। বাইরের শূন্যতা আর ভেতরের একাকিত্বের মধ্যে আর কোনো তফাৎ নেই, দুটো যেন একদম মিশে এক হয়ে গেছে। আচ্ছা, চলুন এবার আরও একটু গভীরে যাওয়া যাক। এই অংশে আমরা দেখব বরফে ঢাকা ওই মাঠটা কিভাবে শুধু একটা দৃশ্য হয়ে থাকছে না, বরং সেটা বক্তার মনের এক শক্তিশালী প্রতীক বা রূপক হয়ে উঠছে। দেখুন, তুলনাটা কি পরিষ্কার! একদিকে বরফে ঢাকা মাঠ, সাদা, শূন্য, প্রাণহীন, চারপাশ থেকে বিচ্ছিন্ন। আর ঠিক তার প্রতিচ্ছবি হিসেবেই অন্যদিকে রয়েছে বক্তার মনটা। ভেতরে শূন্যতা, অনুভূতিগুলো সব শীতল হয়ে গেছে আর এক গভীর একাকিত্বে ডুবে আছে। প্রকৃতি এখানে সত্যিই যেন মনের একটা আয়না হয়ে গেছে। তো এই কবিতায় বরফ মানে কিন্তু শুধু বরফ নয়, এটা একটা সিম্বলও। কিসের প্রতীক? ওই শীতল, অনুভূতিহীন একটা অবস্থার প্রতীক, যেটা জীবনের সব রং, সব উষ্ণতা কেড়ে নেয়।
এটা আসলে মনের ভেতরের গভীর দুঃখ আর শূন্যতারই একটা প্রতিফলন। একইভাবে মাঠের চারপাশের যে জঙ্গল বা বন, সেটাও একটা প্রতীক। এটা বিচ্ছিন্নতা, অন্ধকার আর একটা নীরব শূন্যতার প্রতীক। এই চুপচাপ অন্ধকার বনটা যেন বক্তার একাকিত্ব আর নিজেকে হারিয়ে ফেলার অনুভূতিটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। কবিতার শেষ দিকে এসে আমরা কিন্তু একটা জবরদস্ত মোড়ের সামনে দাঁড়ায়। এতক্ষণ ধরে যে ফোকাসটা বাইরের প্রকৃতির ওপর ছিল, সেটা হঠাৎ করে ঘুরে গিয়ে পুরোপুরি বক্তার ভেতরের জগতে চলে আসে। আর বিশ্বাস করুন, এই ভেতরের জগৎটা বাইরের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। সাধারণত আমরা কি ভাবি, ভয়ঙ্কর শূন্যতা কোথায় আছে? হয়তো মহাকাশে, তাই না? ওই যে তারাদের মাঝখানের বিশাল ফাঁকা জায়গা, গ্রহ নক্ষত্রের মাঝের অসীম শূন্যতা, এগুলো ভাবলে আমাদের ভয় লাগে। এটা খুব স্বাভাবিক একটা ভয়। কিন্তু আমাদের বক্তা, উনি এই সাধারণ ভয়টাকে একদম পাত্তা দিচ্ছেন না। উনি বলছেন, মহাবিশ্বের ওই খালি জায়গা, তারাদের মাঝখানের দূরত্ব, ওসব আমাকে ভয় দেখাতে পারে না। এই কথাটা শোনার পরে কিন্তু মনে প্রশ্নটা আসে, তাহলে আসল ভয়টা কোথায়? আর ঠিক তারপরেই আসছে সেই মোক্ষম জবাবটা। কবিতার আসল ওজনটা এখানে। বক্তা বলছেন, ভয় দেখানোর জন্য অত দূরে মহাকাশে যাওয়ার কোনো দরকারই নেই। আসল ভয়টা তো আছে অনেক কাছে, একেবারে নিজের ভেতরে। নিজের মনের যে ডেজার্ট প্লেসেস বা মরুভূমি, সেটাই সবচেয়ে ভয়ঙ্কর। কবিতার এই শেষ দুটো লাইন কিন্তু আমাদের একেবারে একটা গভীর সত্যের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। চলুন এবার একটু ভাবা যাক, এই কবিতার আসল বার্তাটা কি, আর আজকের দিনে দাঁড়িয়েও এটা আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ। তাহলে শেষ পর্যন্ত মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে সবচেয়ে গভীর, সবচেয়ে ভয়ঙ্কর যে শূন্যতা, সেটা বাইরের মহাবিশ্বে নয়, সেটা আছে আমাদের নিজেদের মনে, আমাদের হৃদয়ে। এই যে একাকিত্ব, এই যে শূন্যতা বোধ, এটা কিন্তু কোনো একজনের অভিজ্ঞতা নয়, এটা একটা সার্বজনীন অনুভূতি। আর ফ্রস্ট কি অসাধারণ দক্ষতায় সেটা আমাদের সামনে তুলে ধরেছেন। আজকের আলোচনাটা শেষ করা যাক একটা প্রশ্ন দিয়ে। নিজের ডেজার্ট প্লেসেস বা ভেতরের এই শূন্য মরুভূমির মুখোমুখি হওয়ার মানেটা ঠিক কি? এই প্রশ্নটার উত্তর যদি আমরা খুঁজি, তাহলে হয়তো নিজেদেরকেই নতুন করে চেনার একটা সুযোগ পাব।